ছুটির দিনে সড়কে মৃত্যুর মিছিল। সিলেটে 2 বাসের সংঘর্ষে ঝরল 9 প্রাণ। বগুড়ায় পরিবহনের নিচে পিষ্ট হয়ে নিহত 7। ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেনের 4 বগি উদ্ধার। গণহত্যাকারীদের রাজনীতি করার সুযোগ দেবে না দেশের মানুষ, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। শেখ হাসিনাকে দেশে ফিরলে কারাগারে যাওয়ার বিকল্প দেখছেন না আইনমন্ত্রী। সরকারের বিরুদ্ধে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ জামায়াতের। শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি। নাটোরে বিমানমন্ত্রী ও সংসদের হুইপের পথসভায় হামলার চেষ্টা। পিস্তল সহ যুবক আটক। ডিবি হেফাজতে চলছে জিজ্ঞাসাবাদ, জানালো পুলিশ। বাংলার সময়ের সঙ্গে আছি আমি সাব্বির। ছুটির দিনে সড়কে মৃত্যুর মিছিল। বেপরোয়া গতিতে ওভারটেকিং এর সময় সিলেটে 2 বাসের সংঘর্ষে ঝরল শিশুসহ 9 প্রাণ। আহত 14 জন হাসপাতালে ভর্তি। এদিকে বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে ঢুকে পড়ে বাস। কাজের সন্ধানে সড়কের পাশে বসে থাকা শ্রমিকদের চাপা দিলে মারা যান 7 জন। আহত 14 জনও সংখ্যামুক্ত নয়। দুর্ঘটনার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। প্রায় 1 ঘন্টা পর স্বাভাবিক হয়ে যান চলাচল। শুক্রবার সকাল 7টা 5 মিনিট ঢাকা সিলেট মহাসড়কে নিয়ন্ত্রণহীন গতিতে ওভারটেক করতে গিয়ে 2 বাসের মুখোমুখি সংঘর্ষ। সিলেট থেকে ঢাকা আসছিল ইউনিক পরিবহনের বাস, অন্যদিকে সিলেটে যাচ্ছিল বেঙ্গল স্লিপার কোচ। ওসমানীনগরের কাশিকাপন এলাকায় বেঙ্গল পরিবহনের বাসটি সামনে থাকা পিকআপ ভ্যান ওভারটেক করতে গিয়ে ইউনিক পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের 7 যাত্রী মারা যান। আহত 16 জনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর শিশুসহ আরও 2 জন মারা যায়। দরজা আমি বাঙ্গা যারা সুস্থ আছে তারা তরাতরি বাগরছি। তারপর এর ভিতরে ফায়ার সার্ভিসে ফোন দিছে, তারা আইছে। আর পর যারা অবস্থা খুবই খারাপ তারা তাড়াতাড়ি বাগরছি। এটা তো 120 টানো আর ইউনিক হইল আপনার 40-50 হইব। আপনার ইউনিকে তোমার বেঙ্গল গাড়ির ড্রাইভারের অরণ নেন না, এরপর 2টা বইছে। 14 জনের চিকিৎসা চলতেছে। এর ভিতরে একজনকে আমরা আইসিইউতে শিফট করতেছি, আর একজনের আইয়ের ইমার্জেন্সি অপারেশন চলতেছে। এদিকে ঢাকা থেকে নওগাঁ যাওয়ার পথে বগুড়ার এরুলিয়া বাজারে শাহ ফতে আলী বাস একটি মোটরসাইকেল চাপা দেয়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে কাজের সন্ধানে থাকা 25 থেকে 30 জন শ্রমিককে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই 3 জন নিহত হন। আহত 18 জনকে নেওয়া হয় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একে একে আরও 4 জন মারা যান। ঘটনার পর থেকেই পলাতক বাসের চালক। হঠাৎ করে গাড়িটা তার নিয়ন্ত্রণ হারিয়ে আপনার ওই পোলের সঙ্গে প্রথমে ধাক্কা লাগে। খুব গতিতে ছিল, যার কারণে নওগাঁ দিকে যাওয়ার ফলে বাসটি একদম বগুড়া দিকে ঘুরে গেছে। কাঁচা রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটে। তারা যদি আমাদের লিখিত অভিযোগ দেয় তাহলে বাংলাদেশের পরিস্থিতি আইন অনুযায়ী যেটা আছে সেই আইন অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। দুর্ঘটনার পরপরই স্পিড ব্রেকারের দাবিতে সড়ক অবরোধ করে এলাকাবাসী। পরে এরুলিয়া বাজারে স্পিড ব্রেকারের কাজ শুরু হওয়ায় 4.5 ঘন্টা পর অবরোধ তুলে নেন স্থানীয়রা। নিহত 7 জনের প্রত্যেককে 25,000 টাকা করে এবং আহতদের 15,000 টাকার অনুদান দেওয়ার ঘোষণা জেলা প্রশাসকের। দুর্ঘটনার কারণ জানতে 3 সদস্যের তদন্ত কমিটিকে আগামী 3 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। ময়মনসিংহের গফরগাঁওয়ে জামালপুর কমিউটার ট্রেনের 4টি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকা ময়মনসিংহ রুটে 7 ঘন্টা বন্ধ ছিল ট্রেন চলাচল। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। তাদের অভিযোগ, একই স্পটে বারবার দুর্ঘটনা হলেও কার্যত কোনো ব্যবস্থা নেয়নি রেলওয়ে কর্তৃপক্ষ। ঢাকা ময়মনসিংহ রেলপথে আবারও লাইনচ্যুত ট্রেন। ময়মনসিংহের গফরগাঁওয়ে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের পাওয়ার কাটসহ 4টি বগি লাইনচ্যুত হওয়ায় বন্ধ হয়ে যায় রুটটিতে ট্রেন চলাচল। শুক্রবার সকাল 9:15টার দিকে শিবগঞ্জ রেল ক্রসিং পার হয়ে গফরগাঁও স্টেশনে প্রবেশের সময় হঠাৎ বিকট শব্দে একের পর এক বগি লাইনচ্যুত হয়। এতে অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো গেলেও বিপাকে পড়েন শত শত যাত্রী। একই স্পটে বারবার এমন দুর্ঘটনায় রেলপথের নিরাপত্তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা। বিকট শব্দ হয়েছে, পরে মানুষ যাত্রীরা বিভিন্ন সৃষ্টি হয়ে গেছে, ফালাফালি করে আছে। পরে বিষয় থেকে নামে আসে কি ইঞ্জিল বাদে 4টা বগি লাইনচ্যুত হয়ে গেছে। পাথর না থাকার কারণে এই লাইনচ্যুত হয়। আর তারা দেখি প্রতিদিনই কাজ করে, কিন্তু লাইনের যে পিনগুলান আছে সেই পিনগুলান সঠিকভাবে
না থাকার কারণে এই লাইনগুলো এই লাইনচ্যুত হয়। যাতায়াত করা অনেক কঠিন, মানে কিছুদিন পর পর এই রুটে অনেক দুর্ঘটনা ঘটে রেল লাইনে। এই জায়গায় 3বার হয়েছে, আমরা তো আর্জেন্ট জরুরি কাজে তো দেশে যাইতেছি। এই একটা জায়গায় বারবার এই দুর্ঘটনা ঘটতেছে, একটা জায়গায় এইটুক সরকার নজর দিয়ে দেখতেছে না। দুর্ঘটনার প্রায় 3 ঘন্টা পর ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনে যাত্রীদের ঢাকায় পাঠানো হয়। দুর্ঘটনা কবলিত ট্রেনের লাইনচ্যুত 4টি বগি বাদ দিয়ে বাকি 7টি বগি দিয়ে যাত্রীদের ময়মনসিংহে পাঠানো হয়। এছাড়া ঢাকা ময়মনসিংহ রুটের অন্য ট্রেনগুলো ভৈরব হয়ে বিকল্প পথে চলাচল শুরু করে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে লাইনচ্যুতির কারণ খুঁজতে কাজ করছে তদন্ত কমিটি। রেলটা কিভাবে ভাঙছে, এটা পরবর্তীতে এটা কি পড়ে যাওয়ার পরে ভেঙেছে না আগে ভাঙছিল বা কি সমস্যা, এটা দেখতে হবে। ঘটনার 4 ঘন্টা পর বগি উদ্ধারে ময়মনসিংহ ও ঢাকা থেকে আলাদা উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে কাজ শুরু করে। এরপর 2 ঘন্টা উদ্ধার কাজ শেষে 6 ঘন্টা পর উদ্ধার করা হয় লাইনচ্যুত 4 বগি। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। দেশের মানুষ গণহত্যাকারীদের রাজনীতি করার সুযোগ দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অস্থিরতা সৃষ্টির পায়তারা করছে। আইনমন্ত্রী বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী কারাগারে যাওয়া ছাড়া আর কোনো সুযোগ নেই। দেশের মাটিতেই তার বিচার হবে বলে জানিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী। শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে জুলাই বিপ্লব ও আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় অংশ নেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এ সময় তিনি বলেন, বিশেষ কোনো আদালত নয়, প্রচলিত আইনে বিচার হবে দণ্ডিত পলাতক শেখ হাসিনার। গত 17 বছরের সহ এই জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে যতজনকে হত্যা করেছেন তার বিচারের মুখোমুখি আপনাকে হতেই হবে। বাংলাদেশে কোনো ক্যাঙ্গারু কোর্ট করবো না, কোনো বিশেষ আদালত করবো না। বাংলাদেশের প্রচলিত আইনেই ইনশাআল্লাহ বিচার হবে এবং যদি প্রমাণিত হয় ফাঁসির কাষ্ঠেও চড়তে হবে। শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী কারাগারে যাওয়া ছাড়া অন্য কোনো সুযোগ নেই বলে মনে করেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। ঝিনাইদহের শৈলকুপায় বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ারের স্মরণ সভায় অংশ নিয়ে তিনি একথা বলেন। উনি বাংলাদেশে আসবেন, বাংলাদেশে ঢুকবেন, আর আমি ফুলের মালা নিয়ে যে দাঁড়িয়ে থাকব, এই আশা করাটা মনে হয় একটু বেশি হয়ে যায়। আমিও বিশ্বাস করতে চাই উনি ডিসেম্বরে এসে কারাগারে যাক। এদিকে কক্সবাজারে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশে অস্থিরতা সৃষ্টির পায়তারা করছে। গণহত্যাকারীদের রাজনীতি করার কোনো সুযোগ দেবে না দেশের মানুষ। তারা চেষ্টা করছে বাংলাদেশে কোনো অস্থিরতা সৃষ্টি করা যায় কিনা, এগুলো বাংলাদেশের মানুষ কখনো গ্রহণ করবে না। যারা গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ী বাংলাদেশের মানুষ তাদেরকে এই দেশে রাজনীতি করার কোনোদিন কোনো অনুমতি দিবে না। তারা বিদেশ থেকে মাঝে মধ্যে অভিযোগও দিতে পারে, চিৎকার করতে পারে, এগুলো আমরা মনোযোগ দিচ্ছি না। রোহিঙ্গা ক্যাম্পে মানব পাচার সহ অন্যান্য অপকর্ম ঠেকাতে সেনা ক্যাম্প বসানোর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ওমর ফারুক, সময় সংবাদ। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় সরকারকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে বাগেরহাট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা হোক, দেশের মানুষ এমনটাই চায় বলে মন্তব্য করে জামায়াতের আমির বলেন, এখনই আওয়ামী লীগ রাজনীতিতে আসুক এটা জনগণ চায় না, কারণ দেশের রাজনীতিকে হত্যা করে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল দলটি। দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কিন্তু সরকারি দলের। দায়িত্বশীল ভূমিকা তাদেরকেই সবচেয়ে বেশি পালন করতে হবে। এই দিক থেকেই সর্বকালে সর্বযুগের সব সময় ভায়োলেশন হয়, শুরু হয় এখান থেকে। তো এই জায়গাটা সরকারি দল যতটা আন্তরিকার সাথে সামাল দিবে, বাংলাদেশ তত সুন্দরভাবে চলবে। সরকার কেন তাকে নিজ দায়িত্বে ফিরিয়ে আনতে পারছে না, বরঞ্চ তিনি কেন বলছেন যে আমি ঢুকে যাব। তো এইটা সরকার ভালো বলতে পারবে, তাকে সরকারের নিজ দায়িত্বেই আনা উচিত এবং তাকে তার উপরে যে রায় হয়েছে আরো যে বিচারিক প্রক্রিয়া অপেক্ষমান আছে সেগুলা তাকে ফেস করতে দেওয়া উচিত। নাটোরে বিমান ও পর্যটন মন্ত্রী এবং জাতীয় সংসদের হুইপের পথসভায় হামলার চেষ্টার সময় পিস্তল সহ এক যুবককে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, নাটোরের উত্তর গণভবন এলাকায় বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রীতা ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পথসভা ছিল। পথসভায় বক্তব্য শেষে স্টেজ থেকে নামার সময় হুইপকে লক্ষ্য করে 2 বার গুলি করার চেষ্টা করে ওই যুবক। তার নাম পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ, তবে তাকে ডিবি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানায়। প্রথমে লিবিয়ায় বন্দী হন মাদারীপুরের যুবক রাজীব মির, পরে তাকে নির্যাতন করে মাফিয়া চক্র, আদায় করা হয় মুক্তিপণের লাখ লাখ টাকা। এরপরও 1.5 বছর ধরে খোঁজ নেই যুবকের। সন্তানের খোঁজ না পেয়ে দিশেহারা পরিবার, তবে অপরাধীদের আইনের আওতায় আনার কথা জানিয়েছে পুলিশ। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকন। মোবাইলে থাকা নিখোঁজ ছেলের ছবি নিয়ে বুকফাটা আর্তনাদ মা শিল্পী বেগমের। সন্তান কোথায় আছে, কেমন আছে জানে না পরিবারের সদস্যরাও। স্বজনরা জানায়, মানব পাচারকারী চক্রের সদস্য মাদারীপুরের ডাসার উপজেলার ঘুঙিয়ারকুল গ্রামের লোকমান হাওলাদারের প্রলোভনে পড়েন সদরের হকলপাতিয়া এলাকার খবির মিরের ছেলে রাজীব মির। দ্বাদশ শ্রেণীতে পড়া অবস্থায় সরাসরি তাকে ইতালি নেয়ার শর্তে চুক্তি হয় দালালের সঙ্গে। চুক্তিমতো 20 লাখ টাকা লোকমান ও তার চক্রের হাতে তুলে দিলে রাজীবকে 2023 সালের 4 আগস্ট নিয়ে যাওয়া হয় লিবিয়ায়। সেখানে তাকে নির্যাতন করে পরিবার থেকে মুক্তিপণের আরও 16.5 লাখ টাকা আদায় করে মাফিয়ারা। এরপর মানব পাচার চক্রের সদস্যরা দাবি করে আরও 20 লাখ টাকা। সেই টাকা না দেয়ায় 1.5 বছর ধরে খোঁজ নেই রাজীবের। ফুসলাইয়া বহুত প্রলোভন দেখাইয়া এইখানে নিব, ওইখানে নিব, 8 লাখ টাকা নিব, 10 লাখ টাকা নিব, লিবিয়া নিয়ে গেছে। দালাল লোকমান হাওলাদার এবং তার ছেলে লিবিয়া নিয়ে আটকাই রাইখা আমাদের থেকে প্রথম 24 লাখ টাকা নিছে, তারপর আবার 20 লাখ টাকা মুক্তিপণ দাবি করছে। তারপর ওইটা আমরা দিছি, দেওয়ার পর আমার ভাই আজকে 1.5 বছর ধরে নিখোঁজ। এই ঘটনায় দালালের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি নিখোঁজ যুবকের সন্ধান পেতে সরকারের সহযোগিতা চেয়েছে পরিবার। এই অসাধু দালাল চক্ররা অল্প টাকার কথা বললে বেশি টাকা পরবর্তীতে দাবি করে এবং মাফিয়ার হাতে ধরাইয়া দেয়। রাজীবের সন্ধান চাই আর এই দালালের বিচার চাই। মানব পাচার প্রতিরোধে খোলা হয়েছে মনিটরিং সেল, আর অপরাধীদের আনা হচ্ছে আইনের আওতায়, জানিয়েছে পুলিশ। এই সেলের কাজ হবে এই সকল যারা ভুক্তভোগী রয়েছে তাদেরকে নিয়ে কাজ করা এবং যারা চিহ্নিত মানব পাচারকারী তাদের ডাটাবেস তৈরি করা এবং তাদের বিরুদ্ধে যেন খুব দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে সেই সকল কার্যক্রম গ্রহণ করা। এ ঘটনায় নিখোঁজ যুবকের মা শিল্পী বেগম বাদী হয়ে গত 11 জুলাই লোকমান হাওলাদার সহ 24 জনের নামে সদর মডেল থানায় মানব পাচার আইনে মামলা করেন। পরে লোকমান ও তার মেয়ে সেতু আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে দুজনই কারাগারে রয়েছেন। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। নারায়ণগঞ্জের একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের 3 জন দগ্ধ হয়েছেন। সকালে গুরুতর আহত অবস্থায় 3 জনকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সিগারেট ধরানোর সঙ্গে সঙ্গে বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে আনা হয় বার্ন ইনস্টিটিউটে। চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধ মাইদুলের শরীরের 85%, তার স্ত্রী বিউটির 80 আর শিশু মারুফের শরীরের 90%ই পুড়ে গেছে। তাদের 3 জনের অবস্থায় আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। ডিউটিতে বাড়াচ্ছি, এই সময় দেখছি জোর একটা বাতাস আইলো। আমি আল্লাহ বিল্লাহ করছি, মানে মেয়ারের কথা মনে নাই আমার। পরে মেয়া যখন সিক্রিন উঠে সে এখন আবার দৌড়ি যায়, মেয়াক ডাকতে ডাকতে দেখছি মেয়ারা দরজা খুইলি, দেখছি গোটা শরীর পুড়ে গেছে। কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে প্রাণ হারিয়েছেন এক যুবক। জীবিত উদ্ধার করা হয়েছে আরও একজনকে। সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকেই কক্সবাজারের সুগন্ধা সৈকতে ছিল পর্যটকদের ভিড়। এরই মধ্যে গোসল করতে নেমে স্রোতে ভেসে যান 2 যুবক। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে একজনকে জীবিত উদ্ধার করে সি সেফ লাইফগার্ডের সদস্যরা। পরে দীর্ঘ খোঁজাখুঁজির পর আরেকজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গাইবান্ধার সাদুল্লাপুরের নলেয়া নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সৌদি প্রবাসী ইউনুস আলী বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে নলেয়া নদীতে শখ করে মাছ ধরতে যান। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় খুঁজতে থাকে তার পরিবার। আজ সকালে রংপুর থেকে আসা ডুবুরি দল নলেয়া নদীর বিভিন্ন স্থানে সন্ধান চালায়। এক পর্যায়ে সকালে ইদিলপুর ইউনিয়নের রঘুনাথপুর প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণে নলেয়া নদী থেকে ইউনুস আলীর মরদেহ উদ্ধার করা হয়। মাগুরা শহরে স্টেডিয়াম পাড়ায় মসজিদের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে গরমের কারণে ওই মসজিদের ছাদে উঠেছিল সদর উপজেলার বড় ষোলই গ্রামের ইব্রাহিম হোসেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এলে বিদ্যুতায়িত হন। পরে উদ্ধার করে মাগুরা 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইব্রাহিম সদরের নান্দুয়ালি মধ্যপাড়া কাজীবাড়ি মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করতেন। পিরোজপুরের কচা নদীর হুলারহাট বন্দর এলাকা থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে কচা নদীর হুলারহাট লঞ্চ টার্মিনালের কাছে একটি মরদেহ ভাসতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে লাশের পরিচয় শনাক্ত করতে না পারলেও শরীরে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানায় পুলিশ। পরে ময়না তদন্তের জন্য মরদেহ পাঠানো হয় সদর হাসপাতালের মর্গে। বাংলার সময় আরও থাকছে, মেহেরপুর সীমান্তে বিএসএফ এর পুশিং চেষ্টা, 5 জনকে ঠেলে পাঠানোর সময় বিজিবির বাধা, সতর্ক অবস্থানে গ্রামবাসীও। নেত্রকোনায় ধর্ষণ মামলায় আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর রিপন ভিডিও ওরফে রিপন মিয়াকে গ্রেফতার করেছে র্যাব। ভোরে ময়মনসিংহের গৌরীপুর মহিষারণ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে তাকে মডেল থানায় হস্তান্তর করা হয়। পুলিশ জানায়, গত 5 আগস্ট বাদী হয়ে ধর্ষণের শিকার কিশোরীর বাবা রিপনকে একমাত্র আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এর আগে 30 জুলাই কন্টেন্ট ক্রিয়েটর বানানোর অজুহাতে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্কের ঘটনার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। পরে এই নিয়ে গ্রামে একাধিক দেন দরবার হয়। এক পর্যায়ে 3 আগস্ট রাতে স্থানীয় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে গ্রামবাসীর সালিশি বৈঠকে অপরাধ স্বীকার করায় কিশোরীর পরিবারকে 5 লাখ টাকা দিয়ে গ্রাম ছাড়ার নির্দেশ দেন সালিশকাররা। কক্সবাজার সমুদ্র সৈকতে প্যারাসেলিং দুর্ঘটনায় পর্যটক নিহতের ঘটনার অভিযোগে মামলার প্রধান আসামি মোহাম্মদ ফরিদকে গ্রেফতার করা হয়েছে। র্যাব জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগরীর মিরপুর পীরেরবাগ এলাকায় অভিযান চালিয়ে ফরিদকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃতকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তারা। এর আগে 1 আগস্ট দুপুরে কক্সবাজারের দরিয়ানগর এলাকায় প্যারাসেলিং করার সময় নিরাপত্তাজনিত অবহেলার কারণে উড্ডয়নরত অবস্থায় প্যারাসেলিংয়ের রশি ছিঁড়ে সমুদ্রে পড়ে যান সৌভিক রায়। উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে কক্সবাজার সদর থানায় মামলা করেন। নারায়ণগঞ্জে ট্রাকে আম সরবরাহের আড়ালে অভিনব কৌশলে মাদক পাচারের সময় বিপুল পরিমাণ ফেয়ার ডিল সহ একজনকে আটক করেছে র্যাব। সকালে রূপগঞ্জ ঢাকা বাইপাস মহাসড়কের কেন্দুয়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। পরে এক পর্যায়ে সন্দেহভাজন একটি ট্রাককে থামানোর সংকেত দিলে মমিন নামে এক ব্যক্তি ট্রাক থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় র্যাব সদস্যরা তাকে আটক করে। পরে ট্রাকটিতে তল্লাশি করে আমের ঝুড়ির ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা 377 বোতল ফেয়ার ডিল জব্দ করা হয়। নারায়ণগঞ্জের কায়েতপাড়ার বসত ভিটায় বালু ফেলার প্রতিবাদের থানায় গণ অভিযোগ শেষে মানববন্ধন করেছে স্থানীয়রা। বিকালে রূপগঞ্জ থানা কার্যালয়ের সামনে এ কর্মসূচিতে অংশ নেন কায়েতপাড়া ইউনিয়নের শতাধিক বাসিন্দা। বক্তারা বলেন, একটি প্রভাবশালী চক্র কায়েতপাড়া ইউনিয়নের 17টি মৌজায় 42টি গ্রামের কৃষি জমি, বসত ভিটা সহ 8000 একর জমিতে জোরপূর্বক অবৈধভাবে বালু ভরাট করে আবাসনের নামে দখল করে নিচ্ছে। প্রতিবাদ করলে মামলা দিয়ে হয়রানি করছে। মেহেরপুর সীমান্ত দিয়ে 5 জনকে পুশ ইনের চেষ্টা করেছে বিএসএফ, তবে বিজিবির বাধায় ব্যর্থ হয়েছে। বিজিবি জানায়,
ভোর 4টার দিকে ভারত থেকে কাঁটাতারের সীমান্ত এলাকার এপারে গাংনী উপজেলার ধলা বিত্তপি এলাকায় বেশ কয়েকজনকে আসতে দেখা যায়। এ সময় তাদের বাধা দেয় বিজিবি। পরে তারা ভারতীয় ভূখণ্ডে অবস্থান নেয়। অনুপ্রবেশকারীদের মধ্যে 4 জন পুরুষ ও 1 জন নারী রয়েছেন। সীমান্তের বাংলাদেশ অংশে ধলা বিজিবি বিত্তপি এবং ভারত অংশে বারুইপোতা বিএসএফ ক্যাম্প অবস্থিত। প্রায় 2 যুগ ধরে উন্নয়ন ও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত নারায়ণগঞ্জের ফতুল্লার বাসিন্দারা। শতাধিক শিল্প কারখানা গড়ে উঠলেও জীবনযাত্রার মান উন্নয়ন হয়নি। রাস্তার বেহাল অবস্থা ও ড্রেনেজ অব্যবস্থাপনার কারণে বছরের পর বছর জলাবদ্ধতায় ভোগান্তিতে 5 লাখ মানুষ। ভোগান্তি দূর করতে এই ইউনিয়নকে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবি স্থানীয়দের। সড়ক জুড়ে জলাবদ্ধতা। নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয়নের দক্ষিণ সস্তাপুর, ইজদাইর বাজার ও বুড়ির দোকান সহ বিভিন্ন এলাকার এমন বেহাল দশা। স্থানীয়রা বলছেন, রাস্তাগুলো নিচু হওয়া, বিভিন্ন স্থানে ড্রেন ভেঙে যাওয়া এবং দীর্ঘ সময় উন্নয়ন না হওয়ায় সারা বছরই ময়লা পানিতে তলিয়ে থাকে। এতে বছরের পর বছর ধরে জলাবদ্ধতার ভোগান্তিতে রয়েছেন ফতুল্লা ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দারা। রাস্তা জুড়ে গর্ত সৃষ্টি হওয়ায় ঘটছে দুর্ঘটনাও। এছাড়া বিশুদ্ধ পানির সংকট, নাগরিক সুবিধা থেকে বঞ্চিত এলাকাবাসী। ড্রেনের পানি সারা বছর এরকম থাকে, শুধু বর্ষাকালে না। প্রত্যেকটা ড্রেনেই নিচু, কোনো পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। এই সমস্যার কারণে এলাকাবাসী চলাফেরা করতে খুবই অসুবিধা হয়। কিছু এলাকা সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত করা হয়েছে, কিন্তু আমরা 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর এই ওয়ার্ডগুলি অত্যন্ত অবহেলিত। সম্প্রতি ফতুল্লা ইউনিয়নের 3টি ওয়ার্ড পুরোপুরি এবং 2টি ওয়ার্ডের আংশিক এলাকা সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার প্রস্তাব বিবেচনায় নিয়ে জনমত গ্রহণ করছে স্থানীয় সরকার বিভাগ। তবে আংশিক নয়, পুরো ইউনিয়নকে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবি স্থানীয়দের। গণশুনানির মাধ্যমে যাচাই বাছাই করে দাবির বিষয়টি পুনর্বিবেচনার আশ্বাস জেলা প্রশাসকের। নতুন এলাকা যদি সম্প্রসারণের জন্য আরও যদি এলাকার অন্তর্ভুক্তির বিষয় থেকে থাকে, অথবা কোনো এলাকা ভুলভাবে ঢুকে গেছে সেটাকে বাদ দেওয়ার প্রস্তাব যদি থেকে থাকে, এগুলো আমরা যাচাই বাছাই করে এই প্রস্তাব আবার পুনরায় হওয়ার সুযোগ আছে। 3.61 বর্গমাইল আয়তনের ফতুল্লা ইউনিয়ন 9টি ওয়ার্ড নিয়ে গঠিত। শওকত আলী সৈকত, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। 2 দফা মেয়াদ শেষ, তবুও শেষ হয়নি ঢাকা শরীয়তপুর 4 লেন সড়ক নির্মাণ প্রকল্প। প্রকল্প এলাকায় নেই শ্রমিক, নেই ভারী যন্ত্রপাতি, থমকে আছে একাধিক প্যাকেজের কাজ। জমি অধিগ্রহণ জটিলতার কথা তুলে 3য় দফায় মেয়াদ বাড়ানোর আবেদন করেছে সড়ক ও জনপথ বিভাগ। ধুলা, খানাখন্দ আর দীর্ঘ যানজট, কোথাও ভাঙাচোরা সড়ক, কোথাও সরু পথ। বর্ষা এলেই দুর্ভোগ যেন কয়েক গুণ বেড়ে যায়। এই চিত্র ঢাকা শরীয়তপুর মহাসড়কের নির্মাণাধীন 4 লেন প্রকল্প জুড়ে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়েই ধীর গতিতে চলাচল করছে ছোট বড় সব ধরনের যানবাহন। সময় নষ্টের পাশাপাশি বাড়ছে দুর্ঘটনার আশঙ্কাও। চলতি বছরের 30 জুন শেষ হয়েছে প্রকল্পের 2য় দফা মেয়াদ, কিন্তু বাস্তবে 3টি প্যাকেজের মধ্যে 2টি প্যাকেজের কাজ প্রায় পুরোপুরি বন্ধ। নির্মাণস্থলে নেই শ্রমিক, নেই ভারী যন্ত্রপাতি, নেই ঠিকাদারি প্রতিষ্ঠানের দৃশ্যমান কোনো কার্যক্রম। বিভিন্ন পেশেন্ট অনেক সময় যখন ঢাকা নেয় তখন শোনা যায় যে ঢাকা নিতে নিতে মারা গেছে। ছাত্রীরা এই রাস্তা দিয়ে যাতায়াত করে, তাদের খুবই কষ্ট হয়। গাড়ির ডাইনে বামে কাইত হয়ে যায়, যাত্রীদের অনেক ভোগান্তি হয়। ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, নির্ধারিত সময়ে প্রয়োজনীয় জমি বুঝে না পাওয়ায় কাজ পরিকল্পনা অনুযায়ী এগিয়ে নেওয়া সম্ভব হয়নি। তবে 2027 সালের জুন মাসের মধ্যে কাজ শেষ করার আশ্বাস নির্বাহী প্রকৌশলীর। নির্দিষ্ট মেয়াদে কাজ শেষ করতে না পারার কারণ জায়গা বুঝে পাই নাই। জায়গা যদি বুঝে না পাই আমরা কিভাবে কাজ করব? আমাদের এই প্রকল্পের মেয়াদ 1 বছর বৃদ্ধির জন্য আবেদন করা হয়েছে, তো এর মধ্যে আমাদের বাকি কাজগুলো আমরা শেষ করতে পারবো। জেলা প্রশাসন থেকে জায়গা বুঝে না পেয়ে কাজের টেন্ডার করা হয়েছে। যেটুকু অংশ আমরা বুঝিয়ে দিয়েছি ওগুলো কাজ করলে তো হয়, যে জিনিস বুঝে পায় না সেই জিনিসটা টেন্ডার হওয়ার কথা না। আমরা ওইটা নিয়ে কাজ করছি। 3টি প্যাকেজে বাস্তবায়নাধীন ঢাকা শরীয়তপুর 27 কিলোমিটার 4 লেন সড়ক নির্মাণ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় 1682 কোটি টাকা। সময় সংবাদ, শরীয়তপুর। 2 যুগেরও পর বেশি সময় ধরে সরকারি বরাদ্দ, প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জামের অভাবে কার্যত অচল ঢাকার ধামরাই উপজেলার কৃষ্ণনগর 20 শয্যা বিশিষ্ট সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স। স্থানীয়দের অভিযোগ, কার্যকর উদ্যোগের অভাবে কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মিত হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু করা যায়নি।
সবুজ শ্যামল মনোরম পরিবেশে ঢাকা জেলার ধামরাই উপজেলার প্রত্যন্ত কৃষ্ণনগর এলাকায় কোটি কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় 20 শয্যা বিশিষ্ট সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স। ভবনের পাশাপাশি চিকিৎসক ও কর্মচারীদের জন্য নির্মাণ করা হয় স্টাফ কোয়ার্টারও। উদ্দেশ্য ছিল প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় সরকারি স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া। কিন্তু 2 দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু হয়নি। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় জনবল, চিকিৎসা সরঞ্জাম, ওষুধ ও পরিচালন ব্যয়ের বরাদ্দ না থাকায় হাসপাতালটি কার্যকরভাবে পরিচালনা করা যাচ্ছে না। এখানে ডাক্তার বা নার্স ওরকম ভাবে নেই। এখানে আইছিলাম ওষুধ নিতে, এখানে কোনো ডাক্তারও নাই, কোনো ওষুধও নাই। হাসপাতাল সূত্র জানায়, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম, ল্যাব সুবিধা এবং পর্যাপ্ত জনবলের অভাবে হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হচ্ছে না। রোগী আইসা হয়রানি হয়, ওষুধ পাওয়া যায় না। তবে সংশ্লিষ্ট কর্মকর্তা বলছেন, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় বরাদ্দ ও জনবল পেলে হাসপাতালটি পূর্ণাঙ্গ রূপে চালু করা সম্ভব হবে। পদায়িত চিকিৎসকের মধ্যে 4 জনই সংযুক্তিতে ঢাকার বিভিন্ন হাসপাতালে কর্মরত রয়েছেন। একজন চিকিৎসক অননুমোদিতভাবে অনুপস্থিত রয়েছেন। ওষুধপত্র, সরঞ্জামাদি, ল্যাবের জন্য জিনিসপত্র কিনতে পৃথক বরাদ্দর প্রয়োজন। 2006 সালে হাসপাতালটি নির্মাণ করা হয়। সময় সংবাদ, সাভার। মুন্সিগঞ্জের মীর কাদিম আড়তে ভরা বর্ষায় নেই ইলিশের কাঙ্ক্ষিত সরবরাহ। চড়া দামে বিক্রি হচ্ছে রূপালী ইলিশ। ছোট ইলিশ পাওয়া যাচ্ছে 500 থেকে 1000 টাকা কেজিতে। মাঝারি ইলিশের দাম 1500 থেকে 2500 টাকা। ইলিশ ছাড়াও হাটে তোলা হয়েছে নদীনালা, খাল বিলের নানা প্রজাতির মাছ। আড়তদারদের দাবি, নদী দখল, দূষণ ও কারেন্ট জালের দাপটে ভরা বর্ষায় মিলছে না মাছের কাঙ্ক্ষিত সরবরাহ। জলাবদ্ধতা মুক্ত, আধুনিক ও পরিকল্পিত চট্টগ্রাম গড়ে তুলতে সাংবাদিকদের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ ভূমিকার আহ্বান জানিয়েছেন সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন। চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের মাসব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালার শরৎ বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। সিডিএ চেয়ারম্যান নগরীর জলাবদ্ধতা নিরসন ও চলমান উন্নয়ন কাজের প্রকৃত চিত্র তুলে ধরতে গণমাধ্যমের সহযোগিতা প্রত্যাশা করেন। সমালোচনা তথ্য নির্ভর হলে তা সিডিএর কাজকে আরও স্বচ্ছ, গতিশীল করবে বলে জানান তিনি। পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সাংবাদিকদের নিয়মিত প্রশিক্ষণের ওপরও জোর দেন তিনি। অনুষ্ঠানে চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কোচি সহ টিসিজের নেতারা বক্তব্য রাখেন। পরে প্রশিক্ষণার্থী টিভি ক্যামেরা সাংবাদিকদের হাতে সনদ তুলে দেওয়া হয়। বৃক্ষরোপণের সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ অভিযান চলছে। সকালে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। এটি সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়তে ব্যাপক বৃক্ষরোপণ ও পরিচর্যার উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, পরিবেশ প্রেমী ও সুধীজন উপস্থিত ছিলেন। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ছুটির দিনে সড়কে মৃত্যুর মিছিল। সিলেটে 2 বাসের সংঘর্ষে ঝরল 9 প্রাণ। বগুড়ায় পরিবহনের নিচে পিষ্ট হয়ে নিহত 7। ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেনের 4 বগি উদ্ধার। গণহত্যাকারীদের রাজনীতি করার সুযোগ দেবে না দেশের মানুষ, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। শেখ হাসিনা দেশে ফিরলে কারাগারে যাওয়ার বিকল্প দেখছেন না আইনমন্ত্রী। এবং সরকারের বিরুদ্ধে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ জামায়াতের। শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি। এই ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যা 7টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সাইফুল রুদ্র। সাবরিনা, আপনাকে ধন্যবাদ। সন্ধ্যা সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।